গতদিন আমরা যেটা করছিলাম ছয়ের ক করতেছিলাম, ছয়ের ক হচ্ছে অপনয়ন পদ্ধতি ছিল, অনেকগুলো অঙ্ক করতেছিলাম। এখান থেকে খুশবু হচ্ছে দুইটা অঙ্ক পারেনি, আমি দুইটা আগে সলভ করে দিই। 17 নম্বর 18 নম্বর, 17 এবং 18 দুইটা অঙ্ক পারেনি। আমরা প্রথমে 17 নম্বর সলভ করবো। 17 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4x - 3y = -1। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। সমীকরণ দেওয়ার নিয়ম হচ্ছে 3টা দিয়ে একটু ফাঁকা রেখে আবার 3টা, 1 নম্বর। আর একটা আছে 3x - 2y = 0 ডট 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 ডট, এটা হচ্ছে 2 নম্বর। এখন আমি প্রথমেই বলছিলাম যখন আমি গণিত করতে যাব, এই অপনয়ন পদ্ধতি করতে যাব, তখন হচ্ছে আমি ওয়াই সহগ দেখব। অপনয়ন পদ্ধতি করতে গেলে আমি কার সহগ দেখব? ওয়াই সহগ দেখব। ওয়াই সহগ এখানে 3 আর এখানে কত আছে? 2। যেহেতু অসমান আছে তাহলে এটার যে সহগ আছে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এবং এটার যে সহগ আছে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে সমীকরণ 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে অল্টারনেটিভ এটা দিয়ে 2 নংকে 3 দ্বারা গুণ করে চিহ্ন কি একই আছে না আলাদা আছে? একই থাকলে বিয়োগ করতে হবে। গুণ করে, যেহেতু একই আছে, দুই জায়গায় বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? বিয়োগ করি। গুণ করে বিয়োগ করে আমরা 1 নংকে গুণ করব 2 দিয়ে, 4 দুগুণ 8x - 6y = 2। 2 নংকে গুণ করব 3 দিয়ে, 3x - 6y = 0 এর সাথে যদি তুমি 3 গুণ, এখানে মাইনাস আসবে, 0 এর সাথে যদি তুমি গুণ করো, 3 রে গুণ করো, তাহলে 0ই হবে। যেহেতু বিয়োগ করব তার মানে চিহ্নগুলো চেঞ্জ হবে। এটা কাটা, এটা বিয়োগ করলে -x, এখানে থাকে -2। অতএব x = কত? 2। x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর মান যদি 1 নং এ বসাই, তাহলে x এর জায়গায় কত বসবে? 2 বসবে। তাহলে 4 × 2 - 3y = -1। 4 দুগুণ কত? 8। 4 দুগুণ, এখানে 8 হচ্ছে, এখানে 3y হচ্ছে, এখানে -1। 8 রে যদি ওই পাশে নিই তাহলে -3y = -1 - 8, বা -3y = -9। আমরা দুই পাশ থেকে কি করবো? মাইনাসটা তুলে দেব। তাহলে থাকে 3y = 9। আমি যদি 3 ওই পাশে নিয়ে যাই, 9/3, অতএব y = কত? 3। অতএব নির্ণয় সমাধান x, y = কত? 2, 3। x, y = কত? 2, 3। এটা ছিল তাহলে 17 নাম্বার। এরপরে আমরা যাব হচ্ছে 18 নম্বরে। 18 নম্বর অঙ্কটা ছিল 3x - 5y = -9। এটা হচ্ছে 1 নম্বর। 5x - 3y = 1, এটা হচ্ছে 2 নম্বর। এখন আমরা y সহগ দেখব, y সহগ সমান আছে কিনা। তো আমরা দেখলাম যে y সহগ সমান নাই, এখানে আছে 5 আর এখানে আছে 3। তাহলে আমরা অল্টারনেটিভ গুণ করে দিই, এটা দিয়ে এটাকে সমীকরণ 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে 5 দ্বারা গুণ করে
করে যোগ করবো না বিয়োগ করবো, দুইটার সামনে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে বিয়োগ করি। গুণ করে সমীকরণ 1 ও 2, আগেরটাও এরকম লেখো, 1 ও 2 বিয়োগ করি। তাহলে অল্টারনেটিভ গুণ করো, প্রথমটা আসবে 9x মাইনাস 27, পরেরটারে 5 দিয়ে গুণ করো 15y ইজিক্যাল টু 5, চিহ্নগুলো চেঞ্জ করো, মাইনাস 16 আর 9 25 x ইজিক্যাল টু মাইনাস 32, মাইনাসটা তুলে দাও দুই পাশ থেকে 32 বাই x ইকুয়াল টু 32/16, অতএব x ইকুয়াল টু 2। x এর মান কত নঙে বসিয়ে দাও, 1 নঙে বসিয়ে দাও, আমি এই পাশে করলাম, তোমরা কিন্তু নিচে করো, আমার জায়গা নেই। x এর মান 1 নঙে বসিয়ে পাই, x এর মান যদি 1 নঙে বসাই তাহলে x এর জায়গায় কত বসবে, 2 বসবে। 5y ইকুয়াল টু 9, 6 মাইনাস 5y ইজ ইকুয়াল টু 9, 6 কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 9 মাইনাস 6, সরি মাইনাস 9 আছে, মাইনাস 9 6, অতএব মাইনাস 5y ইজ ইকুয়াল টু মাইনাস 15, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে 5y ইকুয়াল টু 15 বা y ইকুয়াল টু 15/5, অতএব y ইকুয়াল টু কত, 3। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু কত, 3,2। এটা ছিল সমস্যা, গতকালের সমস্যা ছিল, এটা সলভ করলাম। অপূর্ণাঙ্ক অনেক সহজ, শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে y এর সহগটা এক আছে কিনা, আর দ্বিতীয় খেয়াল রাখতে হবে যে চিহ্ন আলাদা না এক, যদি একই চিহ্ন হয় তাহলে আমরা বিয়োগ করব, যদি আলাদা চিহ্ন হয় তাহলে আমরা যোগ করব, এটাই হচ্ছে কাজ। আর এটা যদি কেউ বোঝে তাহলে অপূর্ণাঙ্ক যেভাবে আসুক না কেন সে পারবে, আর আমরা যত অপূর্ণাঙ্ক ভালো পারবো আমাদের জন্য সুবিধা, কারণ পরের অধ্যায়টা আমরা অপূর্ণাঙ্ক পদ্ধতিতে সব করব। 19 নাম্বার, x/2 প্লাস y/2, x/2 মাইনাস y/2 ইজ ইকুয়াল টু কত, 3 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন ওয়াইটা দেখো, y/2 আছে, এখানে y/2 আছে, তাহলে একে আছে না আলাদা আছে, অবশ্যই এক আছে, তাহলে সমীকরণ 1 এবং 2 যোগ করো, সমীকরণ 1 ও 2 যেতে চিহ্ন আলাদা আছে যোগ করি, এবং সব সমান আছে, অন্য কিছু করার দরকার নাই। তাহলে যোগ যখন করব তখন তো x/2 মাইনাস y/2, এখানে 3 এখানে 1, এটা কাটা, তাহলে এখানে কত থাকবে, x/2 আর x/2, তাহলে x/2 যেহেতু ভগ্নাংশ আছে আমরা দুইটা লিখে দিলাম, আর এখানে কত 4, x/2 মানে আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের লসাগু, তাহলে এখানে x প্লাস x ইকুয়াল টু 4 বা 2x/2 ইকুয়াল টু 4, 2 কেটে যায়, তাহলে x ইকুয়াল টু কত আসলে, x ইকুয়াল টু আসছে 4। এখন x এর মান তুমি এটাতে বসিয়ে দাও, x এর মান তোমরা কিন্তু টান দিয়ে করবা না, x এর মান 1 নং এ, তোমরা নিচে করবে, এর নিচে আমার জায়গা নেই, ওই জন্য আমি এই পাশে আসছি, 1 নং এ বসিয়ে পাই, x এর মান যদি 1 নং বসাই তাহলে এটা হবে 4/2 প্লাস y/2 ইকুয়াল টু 3, তাহলে এটারে যদি ভাগ করি 2 প্লাস y/2 ইকুয়াল টু 3, বা y/2 ইকুয়াল টু 3 বিয়োগ 2, বা y/2 ইকুয়াল টু 1, আর গুণ করে দিই y ইকুয়াল টু 2, তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। বিশ নম্বর অঙ্কটা না, গণিত আর করবো না, তোমরা হচ্ছে গণিত করার চেষ্টা করবো হচ্ছে 20 নাম্বার পর্যন্ত করার চেষ্টা করবা, 17 থেকে 20 করবা, 17, 18, 19, 20, চারটা অঙ্ক, 17, 18, 19, 20।
4টা অঙ্ক করার চেষ্টা করো, 20 নম্বর যদি না পারো কোনো সমস্যা থাকলে আমাকে বললে আমি ওটা সলভ করব। এরপরে আমরা চলে যাব ইংলিশে। ইংলিশে আমরা ন্যারেশন করতেছিলাম। ন্যারেশনের আজকে করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2000 দিনাজপুর বোর্ড, এটা আসছিল 2014-তে। আচ্ছা, ভেরি গুড। দিনাজপুর বোর্ড 2000 আমরা তাহলে ন্যারেশনটা করতে থাকি, দেখি যে বোর্ডে আসুক, কোনো সমস্যা নেই। এখানে বলছে দ্য টিচার টিএসসি, আমি এক লাইন উপরে প্রশ্ন উঠাবো এবং ওটা সলভ করবো, তাহলে তোমরা ভালোভাবে বুঝবা। সেই টু দ্য বয়, কমা ইনভার্টেড কমা শুরু, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক দ্যাট honesty is the best policy? এখানে বলছে দ্য টিচার সেড দ্যাট, ডু ইউ থিঙ্ক দ্যাট honesty is the best policy? এখন এই বাক্যটা কি বাক্য আছে এটা আমাদের আগে যাচাই করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন আমরা যখনই ন্যারেশন করতে যাব আমরা রিপোর্টিংটা আগে চেঞ্জ করব। রিপোর্টিং স্পেস এখানে কে আছে, দ্য টিচার সেড টু দ্য বয়, তাহলে সাবজেক্ট এটা, সেড টু এটা আছে, অবজেক্ট এটা, তার মানে আমার খালি এটা পরিবর্তন করতে হবে। এখন সেড টু এর পরিবর্তে কি আসবে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে সেড টু এর পরিবর্তে আছে আস্কড। আমরা রিপোর্টিং লিখতেছি দ্য টিচার টিএসসি, সরি এখানে উত্তর লিখি যায়, উত্তর তো নিচে লিখবো। এখানে দ্য টিচার সেইটার পরিবর্তে আস্কড দিব। কেন আস্কড দিলাম, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আস্কড দ্য বয়, ইনভার্টেড কমার পরিবর্তে, যেহেতু আমি রিপোর্টিং থেকে রিপোর্টেডে ঢুকবো, ইনভার্টেড কমার পরিবর্তে আমার একটা জিনিস জানতে হবে, যেহেতু এটা ডু দিয়ে শুরু, ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড নাই, এই জন্য ইফ আসবে। ইফের পরে এইটা উঠানোর পরে অবশ্যই এইখানে যেটা থাকবে ওটা লিখবো না, যেহেতু ডু ডাজ দিই, তাহলে ইফ ডু থাকলে কি হবে, ডু থাকলে ডু তুলে দিতে হবে। ডু থাকলে কি করতে হবে, তুলে দিতে হয়, এটা আমরা জানি। ডু ডাজ ডিড এই তিনটা অক্ষরটা ও ওয়ার্ড থাকলে তুলে দিতে হয়, কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে কিন্তু তুলতে হয় না। এখানে যেহেতু ডু আছে তাহলে ডুটা তো আমরা তুলবো, ওটা পরে আগে সাবজেক্ট লিখবো। ইউ দ্বারা কারে বুঝেছি, ইউ দ্বারা বুঝেছে দ্য বয়, তাহলে হি ব্র্যাকেটে বি লিখে দাও। হি, ডু থাকলে ডু তুলে দেবো, কিন্তু মূল ভার্বের কোন ফর্ম হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম। হি থিঙ্কের পাস্ট ফর্ম থট, THOUGHT, থট। দ্যাট, এটা হচ্ছে চিরন্তন সত্য একটা বাক্য। চিরন্তন সত্য বাক্য হলো কোনো চেঞ্জ হবে না, ওই হেল্পিং ভার্বেরও পরিবর্তন করতে পারবো না, যা আছে ওটাই লিখে দিতে হবে। বেস্ট পলিসি, তার মানে আমার প্রথম লাইনটা, আমি এখানে প্রথম লাইন যেটা ছিল ওটা আমরা সলভ করলাম। প্রথম ইনভার্টেড কমা যতটুকু ছিল ওটা সলভ করছে। এখন দ্বিতীয় ইনভার্টেড কমাতে যাব। দ্বিতীয় ইনভার্টেড কমাতে যখন যাব, দ্বিতীয় ইনভার্টেড কমাতে আমার আছে দ্য বয় সেইড ইয়েস স্যার, দ্য বয় said, the boy said yes sir, yes sir, I think so, I think so, বুঝছো? তাহলে দ্বিতীয় ইনভার্টেড কমা আমি এই পর্যন্ত পেলাম। এখন দ্বিতীয় ইনভার্টেড কমা যখন পেলাম তখন আমার এখানে ইয়েস আছে এবং স্যার আছে। ইয়েস এবং স্যার যদি থাকে তাহলে তুমি কিভাবে করবা, ইয়েস থাকলে কি লিখতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি বাক্য থাকে, এখানে বাক্য আছে তাহলে অ্যানসাইড দ্যাট, এটা তো অ্যাসার্টিভ বাক্য, তাহলে অ্যানসাইড দ্যাট, তাহলে রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখবো। এখন রেসপেক্টফুলি রিপ্লাইড লিখবো। এখন যেহেতু স্যার আছে, স্যারের ক্ষমতা তো বেশি, উনি রিপ্লাইডের আগে যাবে, তাহলে আমরা কি লিখবো, দ্য বয়, রিপ্লাইড আসলে কোনো অবজেক্ট লাগে না,
দা বয়, স্যার যেহেতু আছে সাবজেক্টের পরে রেসপেক্ট, দা বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য, ইয়েস যেহেতু আছে ইন দ্য অ্যাফার্মেটিভ, স্যারের জন্য কোনো ওয়ার্ডটা আনছে, যে এই ওয়ার্ডটা আনছি, স্যারের জন্য আনছে রেসপেক্টফুলি, তাহলে দা বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন, আমরা জানি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হয়, অ্যান্ড সেড দ্যাট এটা হয়, যেহেতু স্যার আছে এই জন্য রিপ্লাইডের আগে কি যাবে, রেসপেক্টফুলি যাবে, অ্যান্ড সেড দ্যাট আইদার আকারে বুঝাইছে বয় রে, তাহলে হি, এখানে ব্র্যাকেটে বয় লিখে দেবা, হি থিং, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই তাহলে মূল ভার্ব আছে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থট, হি থট সো, ভেরি গুড। আমরা দুই নাম্বার ইনভার্টেড কমা যতটুকু ছিল অতটুকু করছি। 3 নাম্বার ইনভার্টেড কমাতে যাবে, 3 নাম্বার ইনভার্টেড কমাতে যখন যাব, ইনভার্টেড কমা শুরু, দেন লার্ন টু বি honest from your boyhood, said the teacher. তাহলে এইটার যে বাক্যটা আছে এটা কি বাক্য, এটা তোমার ভালোভাবে দেখতে হবে। এখানে আমার দেন আছে, দেন তো তারপরে, দেন অর্থ হচ্ছে তারপর, তাহলে দেনটা যদি থাকে তারপর, এটা তো সাবজেক্ট না, তারপরে মানে তার মানে এই বাক্যটা লার্ন দিয়ে শুরু হয়েছে, লার্ন দিয়ে যেহেতু শুরু হয়েছে তার মানে বাক্যটা কি বাক্য, লার্ন হচ্ছে মূল ভার্ব, তারপরে তার মানে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। এখন ইম্পারেটিভ বাক্য যদি থাকে তাহলে আমরা যখন এটা তো রিপোর্টিংটা তৈরি করব, প্রথমে আমার সাবজেক্ট আনতে হবে, সেই টু এর পরিবর্তে আনতে হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এটা তো আমার রিপোর্টিংটা কল্পনা করে আনবো, এখানে যেহেতু নাই অবজেক্টটা, তাহলে দ্য টিচার এটা হচ্ছে কি বাক্য, ইম্পারেটিভ। টিচার কি করছে, অ্যাডভাইস উপদেশ দিছে যে তুমি শিশু বয়স থেকে সৎ হতে শেখো, তাহলে দ্য টিচার অ্যাডভাইসড the teacher advised him, the teacher advised him, the teacher advised him। আমরা এই দেন যে ওয়ার্ডটা আছে এটা সবার প্রথমে এখানে নিয়ে আসতে পারতাম, দেন the teacher advised him। আমরা জানি ইম্পারেটিভে ইনভার্টেড করার পরিবর্তে টু আসে, টু বাকি ইনভার্টেড লিখে দিবা, লার্ন মূল ভাবে এখানে কোনো চেঞ্জ হয় না, লার্ন টু বি honest from, পার্সনের পরিবর্তন হয়, ইয়োর দ্বারা হিমরে বুঝাইছে, ইয়োর দ্বারা এর হচ্ছে পসেসিভ, হিজ দ্বারা বুঝাইছে হচ্ছে বালকরে, হিজ বয়হুড। ক্লিয়ার? 3 নাম্বার ইনভার্টেড কমাটা আমরা শেষ করলাম, এখন আমরা যাব 4 নাম্বার ইনভার্টেড কমাতে কি আছে। থ্যাংক ইউ স্যার সেড the boy, thank you sir sir said the boy, বললো থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, এই কথাটা বলছে হচ্ছে বালক বলছে থ্যাংক ইউ। এখন এখানে আমাদের থ্যাংক যদি থাকে তাহলে আমরা একটা নিয়ম জানতাম, থ্যাংক ইউ থাকলে যে প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর থ্যাংক লিখবো, তারপর অবজেক্ট লিখবো। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, তাহলে দ্য বয় থ্যাংকড লিখবো। এখন থ্যাংক লেখার আগে আমি দেখলাম এখানে স্যার আছে, স্যারের জোর বেশি, তার মানে সাবজেক্টের পরে এই যে এখানে বসেছেন সাবজেক্টের পরে রেসপেক্টফুলি, তাহলে দ্য বয় রেসপেক্টফুলি থ্যাংকড the teacher,
সি ইজ ইয়ার, থ্যাংক দ্য টিচার। তাহলে এটা আমরা করলাম। এরপরে ইনভার্টেড কমায় যেটা আছে, ভালো একটা প্যাসেজ, সব নিয়মগুলো এখানে চলে আসছে। মে আল্লাহ, ইনভার্টেড কমা শুরু, মে আল্লাহ grant you a long life, a long life, said the teacher to the boy, said the teacher to the boy। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য টিচার। আমরা জানি যে মে বা লং লিভ দিয়ে যদি বাক্য শুরু হয়, মে বা লং লিভ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ওটা হচ্ছে অপটেটিভ, ওটা হচ্ছে অপটেটিভ, ওটা কী হবে অপটেটিভ হবে। এখন অপটেটিভ যদি হয় তাহলে আমার প্রে বা উইস্ট আনতে হয়, যেহেতু এখানে আল্লাহর কথা বলছে তাহলে আমাদের প্রেড আনতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে দ্য টিচার, এই দেখো এখানে সেইটটা সামনে আছে, টুটা পড়ে আছে, এরকম থাকতেই পারে। কিন্তু আমরা যদি এখানে দ্য টিচার সেইট টু দ্য বয় এটাও হতো, অথবা সেইট দ্য টিচার টু দ্য বয়, এটা একই জিনিস, কোনো পার্থক্য নাই, শুধু মাথা ঘোরানোর জন্য দিছে। তাহলে আমরা লিখবো দ্য টিচার, TACH, দ্য টিচার প্রেড, প্রেড। মনে রাখতে হবে অপটেটিভে অবজেক্ট আসবে না, অপটেটিভে কি আসবে না, অবজেক্ট আসবে না। দ্য টিচার প্রেড দ্যাট, দ্য টিচার প্রেড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে কি আসবে, দ্যাট আসবে। দ্য টিচার প্রেড দ্যাট, দ্য টিচার প্রেড দ্যাট মে আল্লাহ আছে, তাহলে আল্লাহটা প্রথমে রাখতে হবে, মেয়েটা পরে নিতে হয়, এই ইন্ট্রোগেটিভের মতো হেল্পিং ভার্বটা পরে, এখানে এটা কিন্তু হেল্পিং ভার্ব না। আল্লাহ ALL আল্লাহ, মেয়ের পরিবর্তে আমি এখানে চলে গেলাম যেহেতু আমার ওখানে জায়গা নেই। আল্লাহ মাইট, MIGHT মাইট গ্রান্ট, মেয়ে থাকলে মাইট লিখতে হয়, গ্রান্ট ইউ দ্বারা কারে বুঝাইছে, ইউ দ্বারা তো দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এখানে কি, দ্বিতীয় ব্যক্তি তো আল্লাহকে বুঝাইছে অবজেক্ট, তাহলে হিম এ লং লিভ, হিম এ লং লিভ। এটাই ছিল ন্যারেশন। ভালো একটা ন্যারেশন, অনেকগুলা নিয়ম আছে এখানে, প্রত্যেকটা সেন্টেন্সের নিয়ম আছে, ভালো করে পড়বা। তাহলে এই পেজটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে আমার মনে হয় যে আমার একটা শুধু এখানে একটা নিয়মটা আসেনি, সেটা হচ্ছে লেটের পরে আস, ওই নিয়মটা আসলে আমার পুরা টোটাল প্রায় এইটের যে নিয়মগুলো আমাদের পরীক্ষায় JSC-তে থাকে প্রায় চলে আসতো সবই। যাক, এরপরে আমরা চলে যাব হচ্ছে বিজ্ঞানে যাব আমরা। বিজ্ঞানে আমরা যখন যাব, বিজ্ঞানে আমরা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র পড়ছিলাম, পুকুরের একটা খাদ্য বস্তু বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পড়ছিলাম। শক্তি প্রবাহের পরে আর একটা প্রশ্ন আছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা, অর্থাৎ যদি কোনো জীব বা এই খাদ্য শৃঙ্খল যদি সঠিকভাবে না চলে তাহলে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে। পরিবেশ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ একক, যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটি স্বনিয়ন্ত্রিত। প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না, এই প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। সহজে এর যে কোনো একটি অংশ একেবারে শেষ হতে পারে না। কোনো একটি পরিবেশে বিভিন্ন স্তরের জীব সম্প্রদায়ের সংখ্যা অনুপাত মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে। পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এসব একটি উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টি বুঝতে চেষ্টা করি। মনে করো কোনো একটি বনে বাঘ, হরিণ, শূকর ইত্যাদি বাস করে। এই বনে বাঘের সংখ্যা হলো হরিণ, এই বনে বাঘের খাদ্য হলো হরিণ ও শূকর। হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে গেলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ বাঘ প্রচুর খাদ্য পাবে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণ এবং শূকরের সংখ্যা কমে যাবে। হরিণ এবং শূকরের সংখ্যা কমে গেলে বাঘের খাদ্যাভাব দেখা যাবে, ফলে বাঘের সংখ্যাও কমে যাবে। আবার বাঘের সংখ্যা যদি কমে যায়, অর্থাৎ একটা পরিবেশে ভারসাম্য আর কি বুঝাইছে, যে আমরা সুন্দরবনে যদি বাঘ আছে, বাঘের প্রধান খাদ্য হচ্ছে হরিণ এবং শূকর, যদি ওদের সংখ্যা বেড়ে যায় বাঘের সংখ্যা বাড়তে থাকবে, আবার বাঘের সংখ্যা বাড়লে হরিণের সংখ্যাও বাড়বে। এই জন্য পরিবেশের খাদ্য শৃঙ্খলার মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে, যে সব কিছুই যেন ঠিক থাকে।
আমরা সমাজে চলে যাব। সমাজে তাহলে ওই প্রশ্নটা পড়বা বিজ্ঞানের এবং লিখবা। সমাজের একটা প্রশ্ন, গতদিন 7 মার্চের ভাষণ দিছিলাম, উপরেরটা দিছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে যাবো 18 পেজে, 18 পেজের দ্বিতীয় প্যারাটা এবং তৃতীয় প্যারাটা। 18 পেজের দ্বিতীয় প্যারাটা এবং তৃতীয় প্যারাটা। প্রশ্নটা হবে 25শে মার্চ রাতে কি ঘটেছিল। 25শে মার্চ রাতে কি ঘটেছিল, এই প্রশ্নটা পড়ে আমাকে লিখে পাঠাবা। আর ধর্ম আমরা পড়তেছিলাম হচ্ছে প্রথম অধ্যায়তে চলে আসছিলাম। প্রথম অধ্যায়তে আমরা যেটা আখিরাত পড়ছিলাম, এরপর আখিরাতের পর হচ্ছে সাফাত। সাফাত কথার অর্থ হচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন মৃত্যুবরণ করব, যখন আমাদের পুনরায় জাগ্রত করা হবে, তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জন্য, তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন অথবা অনুরোধ জানাবেন যে আমাদের যেন ক্ষমা করে দেয়। সাফাত শব্দের অর্থ সুপারিশ, অনুরোধ করা। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করাকে সাফাত বলে। কিয়ামতের দিন সাফাতে সাধারণত দুটি কারণে করা হবে: পাপীদের ক্ষমা ও পাপ মার্জনের জন্য, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। তাৎপর্য: কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন, তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করবেন। এই সময় পুণ্যবানগণ জান্নাত লাভ এবং পাপীরা জাহান্নাম ভোগ করবেন। নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এই সময় আল্লাহ তাআলার শাফাআত করবেন, ফলে অনেক পাপীকে মাফ করে দেওয়া হবে। এরপর অনেক জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন শাফাআত করা হবে, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করবে। শাফাআত সাধারণত দুই প্রকার: শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। এই পর্যন্ত পড়বা ভাই, এই পর্যন্ত পড়ে লিখে আমাকে পাঠিও। আর যদি কোনো সমস্যা হয় কারো আমাকে জানাও।